হাইকোর্ট ডিভিশন কোটা প্রথা বহাল রেখে 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করে যে রায় দিয়েছিল, সেই রায়টি আপিল বিভাগ আজকে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রহিত করা হয়েছে। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রহিত করা হয়েছে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। আর হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে রায়কে। আর কোটা প্রথাটাকে আন্ডার আর্টিকেল 104 যে সাবমিশনটি আমি করেছিলাম, আগেও আপনাদেরকে বলে আসছি, অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের, নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্যে, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য। অর্থাৎ টোটাল কোটা হলো 7%, আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে 5%, এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই। অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল 104 সেটাকে 7% নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন 3 মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে অ্যাপিলেট ডিভিশনে দায়ের করার জন্য 3 মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন। এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায়, শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে, এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে, তাদের এই আন্দোলন থেকে, আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই। এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে, প্রাণ ঝরে পড়েছে, এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন। একটি লম্বা অবজারভেশন অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন। সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায়। আমাদের যে কোটা প্রথার প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন, আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান, তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে, তারা যেন আর ঘোলা পানিতে মাছ শিকার না করেন, তারা যেন আর রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি না করেন, তারা যেন এই ঘোলা পানিতে মাছ শিকার করার যে প্রবণতা, তারা এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা, তার থেকে যেন তারা ফিরে যায়, সে আহ্বান আমি তাদেরকে জানাবো। এবং রায়ে এইটিও বলে দেওয়া হয়েছে, যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার, আজকে আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি ম্যাটার। 3টা আর্গুমেন্ট ছিল। পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি ম্যাটার বিষয়ে কোনো রায় দিতে পারে না। কিন্তু আজকে অ্যাপিলেট ডিভিশন 104 ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন, সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন এবং সংস্কার করতে পারবে। এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসাবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে সবসময়। তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে, এটা তাদের সম্মানের বিষয়। আর অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধানের আর্টিকেল 28, 29, 14 অনুযায়ী যেভাবে প্রোটেক্ট করতে বলা হয়েছে, সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, এবং নিহতের যে ঘটনা হয়েছে সেই ঘটনার তদন্তের কথা বলা হয়েছে। মাননীয় বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি, ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করেছে। তদন্তে সরকারকে সহযোগিতার কথা বলা হয়েছে এবং তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে।
সার্টিফাইড কপি আমরা দ্রুতই পেয়ে যাব। বিশেষ করে অপারেটিভ পার্টের সার্টিফাইড কপি আমরা এক সপ্তাহের মধ্যেই বা তারও কম সময় 2-3 দিনের মধ্যেই পেয়ে যাব। পুরা জাজমেন্ট পেতে আমাদের একটু সময় লাগবে। পুরা জাজমেন্ট বাংলাদেশের কোটা সিস্টেম এখন খুবই পরিষ্কার। 93% সাধারণ কোটা, 5% মেধাবী কোটা বা সাধারণ কোটা আমরা যেটা বলি, আর 5% মুক্তিযোদ্ধা, তার সন্তান, তার নাতি নাতনি, আর 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। কিন্তু সরকারকে যে স্বাধীনতা দিল সেটাতে তো এই 93% যে মানতে হবে সেটা তো বাধ্যবাধকতা নাই। না, এটা হলো এটা পরবর্তীতে clear করতে পরবর্তীতে এটা হলো পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি সরকার মনে করে, যেহেতু এটা পলিসি ডিসিশন, এটা কিন্তু কোনো কিছুকে সামনে রেখে না, শুধুমাত্র পলিসি ডিসিশনটা সরকারের হাতেই থাকতে হবে। এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে। আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আন্ডার আর্টিকেল 104 অ্যাপিলেট ডিভিশন এই সিদ্ধান্ত প্রদান আপিল করেছে। বিভাগ যে পার্সেন্টেজ ঠিক করে দিলেন সেটা পারেন কিনা আপিল বিভাগ? আপিল বিভাগ 104 আপিল বিভাগ বলে দিয়েছে 100 করে অ্যাপিল বিভাগ 100 করে কমপ্লিট জাস্টিস বলতে যেটা বোঝায় সেটা ক্লিয়ার করেন মঞ্জু ভাই, এটা সরকার clear সেটা করেন। সেটা আপনার আপিল বিভাগের আছে। 104 হলো আপিল বিভাগের। আপিল বিভাগ ওনার রায়ে, আপিল বিভাগ রায়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বর্তমান প্রিভেলিং সিচুয়েশনে টু ডু কমপ্লিট জাস্টিস আন্ডার আর্টিকেল 104 অফ দি কনস্টিটিউশন, এক্স্যাক্টলি এই কথাটা অ্যাপিলেট ডিভিশন বলেছেন। তারা এই কোটার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন এবং যে দাবিগুলি ছিল উভয় পক্ষ থেকে সংস্কারের, এবং উনি হাস্যরসাত্মকভাবে এটাও বলেছিলেন বা ইনভাইট করেছিলেন যারা আর্গুমেন্ট করার জন্য শিক্ষার্থীর পক্ষ থেকে, তারাও এই আর্গুমেন্টে করেছে তারা সংস্কার চায়, আমিও বলেছি সংস্কার চাই। সুতরাং এই সংস্কার চাওয়ার প্রেক্ষিতে উভয় পক্ষের যেহেতু এখানে একটা সিমিলার জায়গা তৈরি হয়েছে, অ্যাপিলেট ডিভিশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এই রায়টি মঞ্জু ভাই, আদেশের শুরুতে কিন্তু বারবার চিফ জাস্টিস যারা কোটা সংস্কারের সাথে যুক্ত আন্দোলনের সাথে তাদেরকে খুঁজছিলেন, এর আগেও কিন্তু তাদেরকে কথা যেহেতু তারা ইন্টারেস্ট প্রকাশ করেছিল, এর আগেও বলেছিলেন এবং সকালবেলায় কয়েকজন বলেছিল তারা আসবে আদালতে, এই কারণে উনি খুঁজেছিলেন, সকালবেলায় পারমিশন চেয়েছিলেন। প্রজ্ঞাপন পুরো রায় এখন তো কোটা থাকলোই না, প্রজ্ঞাপন জারি কোটা তো করার জন্য নাই। অপারেটিং পার্টটা হলেই হবে, অপারেটিং তো নেই। পার্টটা হলেই হবে। আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে। এই দাঁড়াও, এটা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে? রায়টা সর্বক্ষেত্রেই প্রয়োগ হবে। এটা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। অর্থাৎ আগে যেটা নবম থেকে 13তম গ্রেড, এইটা এবং নবম থেকে 13তম গ্রেড, নবম থেকে 13তম গ্রেড, 13র পরে যেগুলি আছে সেগুলি যেভাবে আছে সেভাবেই থাকবে। রিচার্ড, শুনছিলেন যে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক কথা বলছিলেন। আপনি এর আগে যে প্রশ্নটি করেছিলেন রিচার্ড আমাকে, যে আজকে যে রায়টি হলো সেটি আসলে আইনে পরিণত হতে বা পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কি, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হকের বক্তব্য শুনে কিছুটা পরিষ্কার হয়েছেন। ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক এখানে আমি দুটি কথাতে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হকের আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি কথা তিনি বলছিলেন যে তিনি আশা করছেন যে এই রায়ের যে অপারেটিভ পার্ট সেটির সার্টিফাইড কপি 7 দিনের মধ্যে পাবেন বলে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হকের আশা। আর আরেকটা বিষয় আমি দেখলাম যে তিনি বলছিলেন যে এই আজকে যে রায়টি আপিল বিভাগ থেকে দেয়া হলো 3 মাসের মধ্যে এটি প্রজ্ঞাপন হিসাবে প্রকাশ করার জন্য সরকারকে আপিল বিভাগ বলেছেন। তো সুতরাং রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরেই কিন্তু জি রিচার্ড বলুন। রুমেল, এখানে একটা প্রসঙ্গ এসেছে, আমরা দেখেছিলাম ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক বলছিলেন যে এই কোটা নির্ধারিত করে দেয়া বা নির্ধারণ করে দেয়া 93% মেধাবী কোটা, 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী কোটা, এটি আসলে আপিল বিভাগ নির্ধারণ করে দিতে পারেন কিনা, এই ব্যাপারটাতে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছিলেন, সেই ব্যাখ্যাটা একটু আপনার কাছ থেকেও জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এইখানে একটি ব্যাখ্যা তিনি, আমি যতদূর শুনেছি ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হকের বক্তব্য, তিনি বলছিলেন যে আদালত এটা বলেছেন যে সরকার এইভাবে করতে পারে, চাইলে সরকারের হাতে অন্যভাবে করারও সুযোগ আছে, আমি যতটুকু বুঝেছি। তো এখানে একটা বিষয় আপনি খেয়াল করেন রিচার্ড, হাইকোর্টের রায়টি যখন বাতিল চেয়েছিলেন এই মামলার শুনানির সময় অ্যাটর্নি জেনারেল, তিনি অ্যাটর্নি জেনারেলকে উদ্ধৃত করে কিন্তু আমরা একটি খবর প্রকাশ করছিলাম, আমরা মানে সকল গণমাধ্যম একটি খবর বলছিলাম যে অ্যাটর্নি জেনারেল বলছেন যে কোটার বিষয়টি সরকারের পলিসিগত বিষয়, সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যটি নিশ্চয়ই আপনার মনে আছে। তো সেই জায়গাতেই এখন যে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক যে প্রতিক্রিয়াটি দিলেন, আমি যেটি মনে করছি যে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক ওই যে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে পলিসিগত বিষয় কোটার, সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না, সেই কারণেই এই বিষয়টি আসছে। অর্থাৎ এটি আদালত একটি ডিরেক্টিভ দিয়েছেন সরকারকে
যে কোটার ক্ষেত্রে এই হচ্ছে বিষয়, এই নীতিটি অনুসরণ করা যেতে পারে। তো এখানে সরকার চাইলে এটার মধ্যে কম বেশিও করতে পারে, এটি হচ্ছে একটি বিষয়। কিন্তু এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, সে বিষয়টি হচ্ছে কোটার সংস্কারের জন্য যখন আন্দোলন চলছে, সরকার কিন্তু বারবারই বলছিলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবারই বলা হচ্ছিল কোটার যৌক্তিক সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত। যেহেতু ব্যাপারটি আদালতে বিচারাধীন, সুতরাং নির্বাহী বিভাগের এখন কিছু করার নেই। এটি ছিল আজকের আগে, অর্থাৎ এই এখন যখন রায় হলো এর আগে পর্যন্ত সরকারের বক্তব্য। তো এখন যেহেতু এটি আদালতের বিষয়টির নিষ্পত্তি হলো, আদালত থেকে একটি সুরাহা এলো, এখন সরকারের চাইলে কিছু করার এখানে আছে। অর্থাৎ কিছু করার বলতে এখন যৌক্তিক সংস্কারের বিষয়টি। তো আজকে আদালত যে রায়টি দিল, সরকার যদি এটিকে যৌক্তিক মনে করে, সরকার সরকারি চাকরির ক্ষেত্রে এই কোটাই অনুসরণ করবে। এই কোটা মানে 93% সাধারণ কোটা, যারা কোনো ধরনের কোটা ছাড়াই অর্থাৎ সাধারণ তালিকা, 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, 1% প্রতিবন্ধী কোটা। এইটা সরকার এখন অনুসরণ করবে বা করতে পারবে। আবার যদি সরকার মনে করে না এখানে কিছুটা কম বেশি করতে, সেটাও করতে পারবে। এটি হচ্ছে ব্যারিস্টার শাহ মঞ্জুর হকের যে ব্যাখ্যা, যে প্রতিক্রিয়া এখন দিলেন, সেখান থেকে আমি বুঝেছি। রিচার্ড। আচ্ছা রুমেল, আরেকটা বিষয় তিনি এখানে অবতারণা করেছেন, সেটি হচ্ছে গিয়ে এটি পরবর্তীতে 3 মাস পরে প্রজ্ঞাপন আকারে জারি হবে, তারপরে হয়তো বাস্তবায়িত হওয়ার দিকে আর কোনো বাধা থাকবে না। কিন্তু সেটি যদি 3 মাস পরে প্রজ্ঞাপন আকারে জারি হয়, তাহলে এই 3 মাসের যে একটা দীর্ঘ সময় থেকে যায়, এই বিষয়টি কি কোনোভাবে এগিয়ে আসা সম্ভব হয় কিনা, বা এই বিষয়টা আসলে সম্ভব হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না রিচার্ড, এখানে আমি একটু বলি আপনাকে, এই ব্যাখ্যাটাতে আমি আপনার কাছে আসবো। তার আগে আমি শুনছি যে রিজকারীর আইনজীবী ব্যারিস্টার মনসুরুল হক কথা বলছেন, আমরা একটু তার প্রতিক্রিয়াটি শোনার চেষ্টা করি। কতগুলি বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে পলিসি ডিসিশন কি, অর্থাৎ কোটা থাকবে কি কোটা থাকবে না, কত % কোটা থাকবে, এগুলো সমস্ত সরকারের বিষয়। 2018 সালে যখন কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হলো, তখন এটা সরকারি সিদ্ধান্ত ছিল। সরকার যে সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোর্টের কোনো এখতিয়ার নাই কোনো রকম ইন্টারফেয়ার করার, সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এর আগে এই হাইকোর্ট যেটা ডিসিশন দিয়েছে, সেটা ডিসিশন দিয়েছে 2018 সালের আগে। হাইকোর্ট 18 সালের আগে যে পলিসি ছিল গভর্নমেন্টের, 30% যে কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্যে, সেইটার উপর বেসিস করে এই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু 2018 সালের আগের যে সিদ্ধান্তগুলো ছিল, সেটা 2018 সালের কোটা সিস্টেম বাতিল হওয়ার কারণে, আর কোনো কোটা সিস্টেম না থাকার কারণে হাইকোর্টের সিদ্ধান্তটা ভুল ছিল। এক আর দুই, দ্বিতীয়টা যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে সমস্ত শিক্ষা ব্যবস্থা, চাকরি, ছাত্রদের যে ভর্তি হওয়ার যে সুযোগ, সেটা মেরিটোক্রাসির উপর বাঞ্ছনীয়, মেরিটোক্রাসির উপর ভিত্তি হয়েই এটা বাঞ্ছনীয়। কোটা সিস্টেম এমনভাবে না করা হয় যাতে করে মেরিটোক্রাসির উপর কোনো রকম আঘাত পড়ে। সেখানে ইন্ডিয়ান কতগুলি ডিসিশনে আমরা সাবমিট করেছিলাম, যেখানে যে বিটুইন কোটা সিস্টেম এবং মেরিটোক্রেসি, সেখানে মেরিটোক্রেসিকে যেন আঘাত না করা হয়, মেরিটোক্রেসির উপর কোনো ডেট্রিমেন্টাল কোনো প্রভাব না পড়ে, সেই ব্যাপারে সজাগ থাকা। অর্থাৎ সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মেধার উপর গুরুত্ব আরোপ করা। দেখেন, জি না, এটা পলিসি ডিসিশন আলাদা দেয়নি। সেটা হচ্ছে আমাদের সংবিধানে 104 যে ধারাটি, যে অনুচ্ছেদটি আছে, সেই অনুচ্ছেদটি হচ্ছে কমপ্লিট জাস্টিস। কমপ্লিট জাস্টিস কখন হয়? যখন সমাজের প্রয়োজনে, ব্যক্তির প্রয়োজনে, যখন যে ব্যক্তির প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, জনগোষ্ঠীর প্রয়োজনে, বিরাট একটা শ্রেণীর প্রয়োজনে যখন কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, প্রচলিত আইনে সেই ব্যাপারে কোনো কিছু না থাকে বা এমন কিছু থাকে যাতে যেটা ক্লিয়ার হতে পারে, কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর এটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত এই ক্ষমতা প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত দিতে পারে, এবং এটাকেই কমপ্লিট জাস্টিস বলা হয়।
এখন এই যদিও সরকারের অধিকার পলিসি নির্ধারণ করা, কিন্তু যেহেতু একটা অনভিপ্রেত একটা অবস্থার সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও এরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে, সুতরাং আদালত তার এই কমপ্লিট জাস্টিস অধিকার করে, এই ক্ষমতা অধিকার করে এই 93% মেধাবৃত্তির উপর প্রয়োগ করেছেন, অর্থাৎ মেধার উপর 93% এটা প্রয়োগ হবে, যেটা আমাদের সবার চাহিদার থেকে অনেক বেশি। এবং হ্যাঁ, এটা আমি মনে করি উন্নতি হবে, কারণ যারা আন্দোলন করছিল তারা কিন্তু কখনোই বলেনি যে কোটা সিস্টেমকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হোক। তারা কিন্তু সবাই সংস্কার চেয়েছে। কোর্টও আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সংস্কার চাই কি চাই না। আমরা বলেছিলাম সংস্কার চাওয়া বা না চাওয়া এটা সরকারের এখতিয়ার, কিন্তু কোর্ট এখানে যে সিদ্ধান্ত দিয়েছেন, এখানে যে আন্দোলনকারী আছে সেই আন্দোলনকারী যেভাবে চেয়েছিলেন যে 5% বা যেভাবেই হোক, সেটা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী হয়েছে। সুতরাং আমি মনে করি যে আদালত আজকে যে রায় দিয়েছে, সর্বান্তক মেধাবৃত্তির উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত অভিপ্রায় ছিল এই জাতির কাছে, সেটাই এটা প্রতিফলন হয়েছে এই রায়ে। রিচার্ড, আপনি শুনছিলেন যে আইনজীবী কথা বলছিলেন, আর এখানে আরেকটা বিষয় আমি একটু রিচার্ড বলতে চাই। আপনি প্রজ্ঞাপনের প্রসঙ্গটি বলছিলেন, 3 মাস পরে নয় 3 মাসের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা আদালত বলেছেন। আর এখানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিলেন তাদের কথা জানতে চাইছিলেন বা তাদের প্রতিক্রিয়ার ব্যাপারটি বলছিলেন। আপনি একটু জানাতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি এই আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ইস্যুকে ইতিবাচক, কোটা আন্দোলনের যে ইস্যু বা কোটার যে ইস্যুর আজকে সমাধান আদালত থেকে এলো, সেটিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানিয়েছেন। এবং তিনি সার্জিস আলম যেটি বলেছেন, তারা আশা করেন যে আদালতের যে ডিরেক্টিভ সেটি এখন সরকার মানবে। আর আপনি এই যে এখন যে আইনজীবী কথা বলছিলেন ব্যারিস্টার আহসানুল করিম, তার প্রতিক্রিয়া আপনি শুনছিলেন যে কোটা কিন্তু সরকারের পলিসিগত বিষয়, সরকারের অধিকার। আপনি জানেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জনগণ 5 বছরের জন্য তাদের দেখভালের জন্য ভোট দিয়ে সরকার নির্বাচিত করে। তো সুতরাং যে সরকার যখন ক্ষমতায় থাকেন, এখন যে সরকার আছেন, তারা কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষের প্রতিনিধি। 17 কোটি মানুষ তাদেরকে চেয়েছেন, তারা 17 কোটি মানুষকে পরিচালিত করবেন। মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে দেখভালের জন্য, তাদের কল্যাণের জন্য। তো সুতরাং সরকার জনগণের প্রতিনিধিত্ব করে। এই কারণেই বারবার এই কথাটি বলা হচ্ছে যে এই বিষয়গুলো সরকারের পলিসিগত বিষয়, কারণ এই পলিসি নির্ধারণের জন্য বাংলাদেশের নাগরিকরা সরকারকে ভোট দিয়েছে। তো সরকার জনস্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্তগুলো নেবেন। এখন বিষয় যেটি দাঁড়াচ্ছে, আপনি জানেন একটি সমাজে, একটি রাষ্ট্রে বিভিন্ন মত, বিভিন্ন পক্ষ থাকে, বিভিন্ন চাওয়া থাকে, কিন্তু সরকারের কাজ হচ্ছে এই বিভিন্ন চাওয়া, বিভিন্ন পক্ষ, বিভিন্ন মতকে একত্রিত করে সর্বোচ্চ জনকল্যাণ যেখানে নিশ্চিত হবে সেই কাজটাই করা। সুতরাং এই বিষয়টাই কিন্তু আইনজীবীরা বোঝানোর চেষ্টা করছেন, কিংবা আদালতও এই কারণে এই বিষয়টি বলেছেন। আদালত ডিরেকশন দিয়েছেন যে 93% মেধা, 7% কোটা, কিন্তু সরকার জনকল্যাণ বিবেচনা এখানে চাইলে পরিবর্তন, পরিমার্জন বা অন্য জনকল্যাণের জন্য কিছু করতে পারেন। তবে ব্যাপারটি কিন্তু আমি বারবারই রিচার্ড আপনাকে বলছি, কারণ এই আন্দোলনটি চলাকালে আজকের রায় পর্যন্ত সরকারি তরফে বারবারই বলা হচ্ছিল যে নীতিগত এবং যৌক্তিক সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে এক। তো এখন আসলে পরবর্তীতে দেখার বিষয়, কারণ সরকার নিশ্চয়ই চাইবে কোনো পক্ষ যেন সংক্ষুব্ধ না হয়, সব পক্ষকে সংক্ষুব্ধ রেখে সকল নাগরিকের সন্তুষ্টি যেন পাওয়া যায়, সেরকম ব্যাপার, সেরকম ধারাতেই পরবর্তী কার্যক্রমগুলো এগিয়ে নিতে। রিচার্ড। রুমেল, আমরা দেখছিলাম যে যখন হচ্ছে গিয়ে ব্যারিস্টার আহসানুল করিম কথা বলছিলেন, উনি একটা বিষয়ের অবতারণা করেছেন, সেটি হচ্ছে গিয়ে কমপ্লিট জাস্টিস। কমপ্লিট জাস্টিসের আদালত যে কোনো সময় যে কোনোভাবে যেটা জনস্বার্থে বিবেচনা করা যেতে পারে সেই আইনের মানে আদেশ দিতে পারেন, সেই আদলেই আসলে এই বিষয়টির নিষ্পত্তি আজকে করা হয়েছে। তো এই কমপ্লিট জাস্টিসের বিষয়টাতে যদি আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই, আপনার জানা মতে আসলে এর মানে আর কোনো ব্যাখ্যা আছে কিনা সেটি যদি আমাদের একটু জানাতেন। কমপ্লিট জাজমেন্ট, আপনি কি পূর্ণাঙ্গ রায়ের কথা বোঝাচ্ছেন রিচার্ড? হ্যাঁ, কমপ্লিট জাস্টিস সেটার পূর্ণাঙ্গ রায়ের কথাই বোঝাচ্ছি। আচ্ছা, এখন ধরুন আপনি আদালত কিন্তু, যেমন এর আগে আমরা যখন হাইকোর্টের রায় নিয়ে আলাপ করছিলাম, আমি তখন কিন্তু বলছিলাম যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়েছে। আপনি জানেন যে কোনো মামলার ক্ষেত্রেই আদালত একেবারেই এজলাসে বসেই পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন না। রায়ের মধ্যে যে ডিরেকশনটি আছে কিংবা রায়ের যে
মূল কথাটি আছে সেটি আদালত এজলাসে ঘোষণা করেন, অর্থাৎ এই রায়তে কি আছে। এরপরে পূর্ণাঙ্গ যে রায় সেটি প্রকাশ পেতে কিছুটা সময় লাগে, এটি হচ্ছে মানে স্বাভাবিক প্রক্রিয়া। তো আজকে কিছুটা সময়, এখন সেটি কতদিন সময় সেটিরও কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যাখ্যা নেই যে কতদিন। এটি হচ্ছে যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হওয়া উচিত, এটাই মনে করা হয়। এখানে আরেকটা বিষয় আপনাকে একটু জানাই, মানে উদাহরণ দেওয়ার জন্য আপনাকে বলি, এই কিছুদিন আগে পর্যন্ত এরকমও হয়েছিল যে অনেক রায় হয়েছে, বিচারপতি হয়তো অবসরে চলে গেছেন কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি, কিন্তু বিচারপতি অবসরে গিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করতে আইনত কোনো বাধা ছিল না, কিন্তু নৈতিকভাবে বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক এরকম একটি ব্যাপার সুপ্রিম কোর্ট থেকে উঠেছিল। সুপ্রিম কোর্টের সে সময়কার প্রধান বিচারপতি তিনি সকল বিচারপতিকে একটি মৌখিক নির্দেশনা দিয়েছিলেন যেন পদে থাকা অবস্থাতেই প্রতি বিচারপতির হাতে যে মামলাগুলো থাকে সেগুলোর পূর্ণাঙ্গ রায়টি দিয়ে যান। তো এখন গত বেশ কয়েক বছর ধরে সেই ধারাটাই কিন্তু অনুসরণ করা হচ্ছে, অর্থাৎ যে কোনো মামলার এখন আমরা দেখি যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেতে আসলে খুব বেশি দিন সময় লাগে না। আর এই মামলাটি, আজকের এই মামলাটি যেহেতু খুব বেশি জনগুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আপনি জানেন যে দেশ জুড়েই অনেক আলোচনা, দেশ জুড়েই আন্দোলন হয়েছে, সুতরাং এ রায়ের পূর্ণাঙ্গ কপিটিও খুব অল্প সময়ের মধ্যেই প্রকাশ পাবে সেটি আশা করা যায়। নিশ্চয়ই রিচার্ড, এরই মধ্যে আপনি জেনে থাকবেন, আমি বলছিলাম যে ব্যারিস্টার সারা হোসেন আদালতে বিশেষজ্ঞ মতামত দিতে গিয়ে বলেছিলেন যে আমাদের সন্তানদের জীবন আগে অনেক প্রাণহানি হয়েছে। আমি এরই মধ্যে যতটুকু জেনেছি, প্রধান বিচারপতি আজকে মামলার আদেশ দেওয়ার সময়, রায় দেওয়ার সময় প্রাণহানির জন্য আপিল বিভাগ দুঃখ প্রকাশ করেছেন। তো এখন ধরুন আপিল বিভাগ দুঃখ প্রকাশ করেছেন, আপিল বিভাগের তো কোনো দায় নেই এখানে, আমরা যদি এভাবে দেখি। মানে ব্যাপার হচ্ছে একটি কল্যাণমুখী রাষ্ট্রে এটিই হচ্ছে কাম্য। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে, রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক এবং নির্বাহী প্রতিষ্ঠানগুলো থেকে জনগণের জন্য, মানুষের জন্য সব কিছু করা হয়, এই বিষয়টি বোঝানোর জন্যই আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতি হয়তো এই মন্তব্যটি করেছেন। মানে আমি এই কথাগুলো বলছি এ কারণের জন্য, এটি বোঝানোর জন্য যে এই যে মামলাটি খুবই গুরুত্বের সঙ্গে রাষ্ট্র দেখছে এবং সর্বোচ্চ জনকল্যাণ যেন নিশ্চিত হয়, সব পক্ষ যেন সন্তুষ্ট হয়, কোনো সংক্ষুব্ধতা যেন কারোর মধ্যে তৈরি না হয়, সেই দিকেই রাষ্ট্র, সরকার, দেশ চাইছে নজর দিতে। রিচার্ড, আচ্ছা রুমেল, আরেকটা বিষয় স্পষ্ট করবেন। আপনি একটু আগে যখন ব্যাখ্যাটা দিচ্ছিলেন তখন আপনি বলছিলেন যে প্রজ্ঞাপন জারি হতে এখনো 3 মাসের মধ্যে, 3 মাস সময় লাগবে সেটি নয়, 3 মাসের মধ্যে যে কোনো সময় সেটি জারি হতে পারে। তাহলে এর আগে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বা এর আগে যে সরকারিভাবে যেগুলো নিয়োগের জন্য সুপারিশ করা হবে সেগুলোতে আসলে কিছু মানা হবে কিনা, না এটি আসলে প্রজ্ঞাপনের পরেই আসলে মানা যাবে, এরকম কোনো বিষয়বস্তুর স্পষ্টতা আছে? যে রিচার্ড, হ্যাঁ আপনি প্রশ্নটি ভালো করেছেন। এখন কিন্তু ব্যাপারটি হচ্ছে, আপনি জানেন আপনি একজন গণমাধ্যম কর্মী, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি আসলে আইন বিশেষজ্ঞ নই। আমি আপনার সঙ্গে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি, যেই বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে দীর্ঘ সময় ধরে আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, পেশাগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন আইন বিশেষজ্ঞদের কাছে আমার সাংবাদিকতার জন্যই তাদের মতামত নিতে গিয়ে তাদের সঙ্গে বিভিন্ন সময় তাদের বক্তব্য শুনে সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতাগুলি আপনার সঙ্গে বিনিময় করছি। তো এখন যেটি বলছিলেন আপনি যে 3 মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার কথা বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির মাঝখানের সময়টাতে কি হবে, এটি নিশ্চয়ই আদালত বলেছেন। যেমন ধরেন এর আগের প্রেক্ষাপট বলতে চাই, যখন আপনার হাইকোর্টের রায়টিতে আপিল বিভাগ স্থিতাবস্থা দিয়েছিলেন, তখন কিন্তু হাইকোর্ট বলেছিলেন যে 4 সপ্তাহের জন্য হাইকোর্টের রায়টি স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থায় থাকবে। কিন্তু আচ্ছা এই মুহূর্তে কথা বলছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন। তো তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। রিচার্ড, এই আন্দোলনের একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটের মধ্যে সর্বপ্রথমে হলো যে এই যে আন্দোলনটা সৃষ্টি হলো, এই আন্দোলনটা সৃষ্টির পিছনে একটা কারণ ছিল এবং সেই কারণটা আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি। এবং আমি বলেছি সংবিধানের 27 অনুসারে রাষ্ট্রের কাছে সকলেই সমান। কাজেই আর আমি বলেছি 28 অনুসারে সরকারের
একটা বিধান করার ক্ষমতা আছে। 29-এ বলা আছে যে সরকার কাদেরকে নিয়ে এই একটা নীতি নির্ধারণ করতে পারে, এবং সেখানে এই মুক্তিযোদ্ধারা, এই যে সংবিধানটা সৃষ্টি হলো রক্তের বিনিময়ে, এই সংবিধানের মধ্যে কোথাও মুক্তিযোদ্ধাদেরকে অনগ্রসর গোষ্ঠী হিসাবে কোথাও কোনো বলা হয় নাই। কাজেই কোটা যদি করতে হয়, এবং সেখানে 160 দ্বারায় যে কথা বলা আছে সংবিধানে যে অনগ্রসর ব্যক্তিদের বিষয়ে সরকার বিবেচনা করবেন, কিন্তু এই ক্ষেত্রে সেটা বিবেচনা করা হয় নাই। কাজেই এইটা সংবিধানের যে জাজমেন্টটি হয়েছে সেটা সংবিধানের ভায়োলেশন। কাজেই এই জাজমেন্টটি টিকতে পারে না, এবং দেশের, যেহেতু আপনার দেশের সর্বোচ্চ আদালত, আপনারা সেই দিক বিচার বিশ্লেষণ করে এই, আমি যে অ্যাটর্নি জেনারেল যে সাবমিশন দিয়েছে, এই জাজমেন্টটি বাতিল করা একান্তভাবে আইনের শাসনের জন্য প্রয়োজন, এই কথা এই সাবমিশনই আমি রেখেছি। আপনিও আপনার দল কি আজকে যে রায়টি দিল কোটা নিয়ে সেটিতে সন্তুষ্ট? এখানে কোনো দলের বিষয় নয়, আমি দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসাবে এসেছি। তবে এই জাজমেন্টের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আদালত কিছু নির্দেশনা দিয়েছে, তার মধ্যে সমস্ত কোমলমতি শিশুদেরকে ক্লাসে যোগদান করতে বলেছে, এবং সেখানে একটা জিনিস বিচার বিশ্লেষণ করা উচিত ছিল আদালতের, আমি জানি না পরবর্তীতে জাজমেন্ট আসলে সেটা পাওয়া যাবে। সেখানে কোমলমতি এই যে ছাত্রদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করেছে, আপনারা জানেন গত 2-3 দিন পর্যন্ত সরকারের একটা কমিটি করে দেওয়া হয়েছিল, সেই কমিটির কাছে 8টা দাবি তারা প্লেস করেছে, এবং সেই 8টা দাবি তারা ব্যাপারে বলছে যে এই 8টা দাবির ব্যাপারে আলোচনা হতে পারে, এবং সেই বিষয়ে এখানে কোনো আলোচনার কোনো বিষয় উল্লেখ করা হয় নাই। এখানে তো কোর্টে তো আলোচনার বিষয়টা ছিল, এখানে ছিল পুরো জাজমেন্টে ওই বিষয়গুলো ছিল না। এটা হচ্ছে আমার নিজস্ব মত যে এখানে যে কথা বলা হয়েছে কোমলমতি শিশুদেরকে এই হত্যার বিষয়ে আমাদের, আপনারা যে কথা আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের দলের বিষয়, এই দলের বিষয় হচ্ছে দল কোনো এটার সাথে সম্পৃক্ত না, এই আন্দোলনের সাথে দলের কোনো সম্পৃক্ততা নাই। এই ঘোষণাটা আওয়ামী লীগ দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং ছাত্রলীগই এই আন্দোলনের সূত্রপাত করেছে কোমলমতি শিশুদের উপরে হামলা করে। এইটা দেশের জনগণ কোনোদিনই কামনা করে না, আদালতও কামনা করে না, আমরা দেশের সচেতন নাগরিক আপনারাও কামনা করেন না, এবং সাংবাদিকরাও এটা কামনা করে না। আপনি প্রশ্নটার উত্তর দেননি, আপনি কি আপিল বিভাগের আজকে রায়ে সন্তুষ্ট কিনা? না, এইটা রায়ের সর্বকিছু পাওয়ার পরে আমরা এটা বিচার বিশ্লেষণ করব, এবং এই রায়ের মধ্যে প্রধান বিচারপতি নিজেও বলেছে যে পরবর্তী আমরা যা যা দরকার সেগুলো এই রায়ের মধ্যে আমরা উল্লেখ করব। ওনারা কোটার মেধার ভিত্তিতে 93% দিয়েছেন, আপনারা এটাকে সমর্থন করেন কিনা? আমার মনে হয় যে এই যে যারা আন্দোলন করছে তারা নিজেরাও বলছে তারা কোটা বাতিল চায় না, তারা সংস্কার চায়। তাই এখানে আদালত যে সংস্কার করে দিয়েছে, আমি মনে করি দেশের একজন আইনজীবী হিসাবে যে সাধারণ ছাত্ররা যে দাবি করেছে সেটার সাথে এটার যথেষ্ট সম্পৃক্ততা আছে। রিচার্ড, আপনি শুনছিলেন যে কথা বলছিলেন অ্যাডভোকেট জয়নুল আবদিন। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা, এবং একটু জানিয়ে রাখি তিনি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান। তো তার বক্তব্যটা যদি আপনি একটু খেয়াল করেন, তিনি আদালতে উপস্থিত ছিলেন রায় ঘোষণার সময়। তো তিনি বলছেন যেহেতু প্রধান বিচারপতি বলেছেন যে সংবিধানে অনগ্রসর গোষ্ঠী বলে কিছু নেই, মুক্তিযোদ্ধারা তো তাহলে অনগ্রসর নন, তাহলে তাদের জন্য কেন কোটা রাখা হয়েছে। পাশাপাশি তিনি আরেকটা কথা বলছেন যে এটা বিএনপির মতামত নয়, তিনি আইনজীবী হিসেবে একটা মতামত দিচ্ছেন। কিন্তু রিচার্ড, আপনি একটু খেয়াল করেন, যেহেতু তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সুতরাং তার বক্তব্যটা আসলে কি বিএনপির বক্তব্য হিসাবে ধরা যেতে পারে বলে অন্ততপক্ষে মনে হচ্ছে। আর আরেকটা বিষয়, এখানে অ্যাডভোকেট জয়নুল আবদিনের এই বক্তব্যের প্রেক্ষিতে আমি একটু প্রধান বিচারপতির কথাতেই আবার একটু ফেরত যেতে চাই। হ্যাঁ,
প্রধান বিচারপতি এজলাসে এই কথাটি বলেছেন যে সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠী বলে কিছু নেই। আচ্ছা, গেল এই কথাটা এক পাশে রাখলাম। আচ্ছা, আবার আপিল বিভাগে প্রধান বিচারপতি এ কথাটিও বলেছেন মুক্তিযোদ্ধাদের অসম্মান কারো কাছে কাম্য নয়। এই কথাটি আপনি খেয়াল করুন। আচ্ছা, এরপরে আপনি আসুন 7% কোটা। 7% কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1%, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ দুজনের জন্য 1% এবং হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%। তাহলে এখন রিচার্ড, এই অনগ্রসর নন, মানে সংবিধানে অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু নেই, এই আপিল বিভাগের যে বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে অন্ততপক্ষে জয়নুল আবদিন যেভাবে করে ব্যাখ্যা করছিলেন যে তিনি ওই বক্তব্যের সঙ্গে এই কোটা রাখার জন্য তিনি দ্বিমত করছেন, কিন্তু আমি অন্ততপক্ষে দ্বিমত দেখছি না এই জায়গাতে। কারণ ধরুন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন তারা একটি কি বলে যে প্রত্যন্ত এলাকায় থাকেন, নানান কারণে তাদের সুবিধা প্রয়োজন, সে কারণে দেয়া হয়েছে। তো আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও সেটি। তো এই জায়গাতে এই ব্যাখ্যাগুলো আরেকটু হয়তো বিস্তারিত করা যায়, কিন্তু আমার সহকর্মী আফজাল হোসেন আছেন আদালত প্রাঙ্গণে। একটু আফজালের কাছে একটু আরেকবার একটু যুক্ত হতে চাই। আফজাল, নিশ্চয়ই আমাকে শুনছেন আপনি? আফজাল, এখন পর্যন্ত আমরা আপনার মাধ্যমে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হকের প্রতিক্রিয়া জানতে পেরেছি, ব্যারিস্টার হাসানুল করিমের প্রতিক্রিয়া জানতে পেরেছি, অ্যাডভোকেট জয়নুল আবদিন যিনি সুপ্রিম কোর্টের অন্যতম সিনিয়র আইনজীবী, বিএনপি নেতা, তার বক্তব্য জেনেছি। আপনি কি অ্যাটর্নি জেনারেলের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন এখন পর্যন্ত, বা এই ব্যাপারে কোনো তথ্য আছে? আফজাল, এখনো পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কথা বলেননি। আমরা গণমাধ্যম কর্মী তার জন্য অপেক্ষা করছি। তিনি আদালতের যে আদেশটি, আজকে যে আদেশটি দেওয়ার পরে তিনি আরো একটু পরিষ্কার হতে গিয়েছিলেন। আমরা ধারণা করছি যে প্রধান বিচারপতি দপ্তরে তিনি গিয়েছেন, আদেশটি খুব পর্যালোচনা করেই তিনি গণমাধ্যমের সামনে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা তার প্রতিক্রিয়াটি পাবো। আর এখন পর্যন্ত যে কজন আইনজীবীর প্রতিক্রিয়া পাওয়া গেছে তারা বরাবরই বারবারই যেটি বলছেন যে এই রায়ের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন করার কোনো যৌক্তিকতা আর নেই, কারণ তারা সংস্কার চেয়েছিলেন, আপিল বিভাগ সংস্কার করে দিয়েছেন এবং আপিল বিভাগ তার সংস্কারের যে আদেশটি সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ন্যায় বিচারের স্বার্থে, কমপ্লিট জাস্টিসের স্বার্থে একটি সুপারিশ তারা করছেন যে 93% মেধায় 5% মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতিরা পাবে এবং বাকি যে 2% 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য, আর আরেক শতাংশ হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য। এই যে 100% কোর্ট দেশের সর্বোচ্চ আদালত সংস্কার করে দিয়েছেন এবং তিনি এও বলেছেন আপিল বিভাগ যে 3 মাসের মধ্যে এই আদালতের যে আজকের রায়টি যখন হাতে পাবে এর 3 মাসের মধ্যে এটি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করতে পারে। আফজাল, এখানে আমার একটি প্রশ্ন, আফজাল শুনছেন, একটি প্রশ্ন, ওই যে 3 মাসের মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে বা জারি করবে যে কথাটি, এখানে আমাদের সহকর্মী রিচার্ডের মনে একটি প্রশ্ন জেগেছে আফজাল, সেটি হচ্ছে যে এই যে আজকে আদালত যে রায়টি দিলেন এবং 3 মাসের মধ্যে এটির প্রজ্ঞাপন করার কথা, তো প্রজ্ঞাপন হওয়ার আগে পর্যন্ত চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হবে, এই ব্যাপারে কি কিছু তথ্য আছে কিনা আফজাল? যখন রায়টি ছিলেন তখন তার আগে কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন করছিলেন তাদের আজকে 5 থেকে 6 জন ছাত্র আদালতে চত্বরে এসেছিলেন এবং আদালত চত্বরে বা এজলাসে ঢোকার জন্য আদালতের কাছে পারমিশন নিয়েছিলেন, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল। যখন আপিল বিভাগ আদেশটি দেন তখন তাদেরকে কিন্তু খুঁজছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ আদালতে এসেছেন কিনা, এজলাসে আছেন কিনা, তখন কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। এরপর তিনি আদেশ দিয়েছেন, আদেশে কিছু অবজারভেশন দিয়েছেন, কিছু পরামর্শ দিয়েছেন এবং কোটা সংস্কার। আফজাল, আমি আপনার বক্তব্য আবারও শুনবো। আফজাল, আপনার বক্তব্যে আপনার সঙ্গে আবারও যুক্ত হবো। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন কথা বলছেন, একটু তার প্রতিক্রিয়া একটু শোনার চেষ্টা করছি। আপনারা সুপ্রিম কোর্টের শুনানি পর্যবেক্ষণ করেছেন এবং আজকে আপিল ডিভিশন যে রায় দিয়েছে সেটা আপনারা শুনেছেন। আমি বলতে চেয়েছি সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে হিয়ারিংয়ের সময় প্রথমত হলো যে এই রিটটা, এই রায়টা মেনটেনেবল না। কী কারণ? নাতিপুতিদেরকে অনেকে হয়তো জন্ম নেয় এখনও, নাতিপুতি অনেকে জন্ম নেয়নি। তো আনবর্ন চাইল্ড, যে অনাগত বাচ্চাদের জন্য আনবর্ন, তার রাইট কোনো রাইট সৃষ্টি হতে পারে না। এক,
দুই হচ্ছে রাষ্ট্রের পলিসি ম্যাটার, স্টেটের এক্সিকিউটিভ নির্বাহী বিভাগের পলিসি ম্যাটার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। নির্বাহী বিভাগে আদালত হস্তক্ষেপ করতে পারে না। সুপ্রিম কোর্টের আইনের ব্যাখ্যা দিতে পারে, ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রিটেশন অফ দ্য ল, কিন্তু সরকারকে নির্দেশ দিতে পারে না এখানে এই কোটা রাখো, এখানে এই কোটা রাখো না। এটা আমাদের জাজমেন্টও আছে, অনেক জাজমেন্ট আছে। আমার বক্তব্য ছিল এটা এই রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে এই রায় বাতিলযোগ্য, যেহেতু পলিসি রাষ্ট্রের নির্বাহী বিভাগের ব্যাপারে এটা। আর যিনি মামলা করছে তিনি আনবর্ন চাইল্ডের রাইট নিয়ে উনি মামলা করেছে। আচ্ছা বলতেছি আমি এটা বলেছি, আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আজকের এই সুপ্রিম কোর্টের এই বিচার কার্য চলেছে। সারা দেশে সাধারণ ছুটি, কারফিউ চলতেছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট আজকে বসেছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। এইটা আমি বলেছিলাম, কোর্টে বলেছি, এর মধ্যে আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যুর জন্য, মৃত্যুর মুখোমুখি, এবং হতে নিহত হয়েছে। সরকার কেন, আমি এটা বলেছি কোর্টে, সরকার কেন আরও আগে এই সিদ্ধান্তটা করলেন না? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রায়টা বাতিল করা হোক, পলিসি ম্যাটার। এই কথাটা কেন আগে বলেন নাই? আগে বলতে পারতেন তো। তাহলে আমাদের এই 17 ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না, আহত হইতো না, জাতীয় সম্পদ নষ্ট হইতো না। এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। এবং পাশাপাশি আমি এটা বলতে চেয়েছিলাম, সেটা বলতে পারিনি, যে সময় দেয়নি অভাবে, যে বাংলাদেশে 52 বছর হয়ে গেছে, এখনো আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করে নাই সরকার, রাজাকারদের তালিকা প্রণয়ন করে নাই। আচ্ছা, প্রণয়ন করে নাই। এই পর্যায়ে আপনি কীভাবে মুক্তিযোদ্ধাদের, আমি আসতেছি, রায় আসতেছি, রায়, হ্যাঁ আচ্ছা আসতেছি, সে পয়েন্টে আসতেছি। তো সেই পর্যায়ে আপনি কীভাবে মুক্তিযোদ্ধার তালিকা করবেন, মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেবেন? দুই হলো যে অনেক মুক্তিযুদ্ধে চাকরি করছে, সচিব হিসেবে রিটায়ার করছে ভুয়া মুক্তি সার্টিফিকেট দিয়ে, ওদেরকে ব্যবস্থা নিচ্ছে সরকার? এ পর্যন্ত ব্যবস্থা নেয়নি। তাছাড়াও প্রধানমন্ত্রী উস্কে দিয়েছিলেন, উনি তো বলেছিলেন ওনার বক্তব্যে, উনি ইয়েতে যাওয়ার আগে, বিদেশে যাওয়ার আগে, চীন যাওয়ার আগে উনি বলেছেন যে উনি বক্তব্য রেখেছেন কোটার পক্ষে। আবার ফিরে এসে সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন, এতে গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরও উত্তেজিত হয়ে যায়। এখন পরিস্থিতির জন্য দায়ী কে? সরকার দায়ী। আজকের আদালতে যে রায় দিয়েছে, রায়টা স্পষ্ট, যেটা সার্বভৌম রেশিও, যে যেহেতু এটা পলিসি ম্যাটার, রাষ্ট্রের নির্বাহীর দায়িত্ব এটা, সুতরাং এই রায়টা রহিত করা হইল। এটা এক। আবার কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আবার কিন্তু বললেন যে 93% মেধার ভিত্তিতে কোটা হবে, মেধা কোটা হবে। তো একদিক দিয়ে বলেছেন যে আমাদের আপিল ডিভিশন, যে এটা পলিসি ম্যাটার, এটা বাতিল। আর এদিকে কিন্তু ওনারাই মোটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। মূল্যায়ন ফুল জাজমেন্ট পাইনি, তো মূল্যায়ন করার সময় আসেনি। তবে যেটা আমি মনে করি, যেটা সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে, এটা তো হাইস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি জাজমেন্ট দিয়েছে, কমপ্লিট জাস্টিস, কিছু বলার নেই, বলতে চাই না, কন্টেম্পট অফ কোর্ট হবে। তবে এটা নির্বাহী বিভাগের দায়িত্ব। আমরা শুনছিলাম ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের প্রতিক্রিয়া। এখানেও রিচার্ড, আমি একটু আপনার সঙ্গে একটু বলতে চাই। ধরুন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, কিন্তু তিনিও বিএনপির যুগ্ম মহাসচিব। আপনি শুনছিলেন তার প্রতিক্রিয়া। তা আমার রিচার্ড, আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটাতে ওনারা জয়নুল আবদিন, তারপরে হচ্ছে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, দুজনই খুবই সিনিয়র আইনজীবী এবং আইনের ব্যাপারে তারা যথেষ্ট বিশেষজ্ঞ। কিন্তু তাদের বক্তব্যগুলো শুনে আমার কেন জানি মনে হচ্ছে এটার মধ্যে তাদের বক্তব্যে আইনজীবীর থেকে তাদের দলীয় মতের প্রতিফলন বেশি ঘটছে। কারণ কেন বলছি, আপনি শুনছিলেন যে তিনি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বলছিলেন যে প্রাণহানির ব্যাপারে, এ ব্যাপারে আদালত কি করবে বা কিছু বলেননি। কিন্তু ব্যাপারটি হচ্ছে আজকের বিচার্য বিষয় কিন্তু সেটি নয়।
আজকের বিচার্য বিষয় ছিল কোটা পুনর্বহার করে হাইকোর্ট যে পরিপত্র জারি করেছে সেটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে আপিল ছিল সেই আপিলের শুনানি, এবং সেটি নিয়ে রায় দিয়েছেন আজকে। এটি গেল একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে আপিল বিভাগ কিন্তু আজকে এই প্রাণহানির বিষয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এবং রিচার্ড, আপনি জানেন যে কোনো হত্যাকাণ্ড একটি ফৌজদারি অপরাধ, তো সেই ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারি আইনেই হবে। এখানে তো প্রধান বিচার এটি নিয়ে এখন পর্যন্ত মামলাগুলো প্রধান বিচারপতির কাছে যায়নি, কিন্তু তারপরেও তারা এ ধরনের ব্যাখ্যা দিচ্ছেন কেন সেটি আসলে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। রিচার্ড, আচ্ছা, ছোট্ট করে আপনি যে ব্যাখ্যাটা আমাকে দিয়েছিলেন সেই ব্যাখ্যাটা যদি আরেকটু স্পষ্ট করতেন। সেটি হচ্ছে গিয়ে যে এই প্রজ্ঞাপন জারি করার আগে যে সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসবে সেটি আসলে এই কোটা অবলম্বন করা হবে কি হবে না সে বিষয়ে আফজালকেও প্রশ্ন করা হয়েছিল, যদিও পরবর্তীতে আমরা তার সাথে সংযুক্ত থাকিনি। আপনার কাছে ছোট্ট করে কোনো ব্যাখ্যা থাকবে কিনা? জি, আফজাল যদি আবারও সংযুক্ত হয় তাহলে হয়তো এই ব্যাপারে আফজালের কাছ থেকে আরও জানতে পারবো। কিন্তু আমি এই ব্যাপারে আপনাকে একটু যেটি বলতে চাই, বলছিলাম যে যখন হাইকোর্ট রায় দিয়েছিল যে 2018 সালের চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করা হলো, তার মানে হচ্ছে যে কোটা তখন ফিরেছিল। তো এরপরে যখন আপনার আপিলেট ডিভিশন হাইকোর্টের রায়টিকে স্ট্যাটিসকো বা স্থিতাবস্থা দিয়েছিল, তখন কিন্তু বলেছিল যে এই 4 সপ্তাহ যে স্থিতাবস্থা আছে ওই 4 সপ্তাহের মধ্যে দেশে কোনো কোটা নেই, অর্থাৎ সরকারি চাকরিতে কোনো কোটা নেই, 2018 সালের পরিপত্র অনুযায়ী নিয়োগ হবে। তো নিশ্চয়ই এখন আজকে আপিল বিভাগ যে রায়টি দিয়েছে এবং 3 মাসের মধ্যে যে প্রজ্ঞাপন করার কথা বলা হয়েছে, এই প্রজ্ঞাপন হওয়ার আগে পর্যন্ত কিভাবে করলে চাকরির বিষয়গুলো অনুসৃত হবে সে ডিরেকশন নিশ্চয়ই রায়ের মধ্যে আছে। রিচার্ড, রুমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের সামনে সকল তথ্যাদি উপস্থাপন করার জন্য।